এম্পেরিক্যাল ফর্মুলা বা স্থূল সংকেত বলতে কি বোঝায় আগে বোঝো। বলছে কোনো একটা মলিকুলসকে তুমি কতটা সিম্পলি রিপ্রেজেন্ট করতে পারবে, ওকে, তাকেই বলা হবে এম্পেরিক্যাল ফর্মুলা বা স্থূল সংকেত। ওকে, মানে বোঝো। মনে করো তোমাকে বলা হলো গ্লুকোজ। গ্লুকোজ মানে কি বলো, C6H12O6। ওকে, বলছে গ্লুকোজের এই গ্লুকোজ তৈরিতে গ্লুকোজের তো মলিকুলার ফর্মুলা C6H12O6। ওকে, তো এই গ্লুকোজের এই মলিকুলার ফর্মুলাকে তুমি কতটা শর্টে রিপ্রেজেন্ট করতে পারো। ওকে, তো রেশিও কি কি আছে বলো। দেখো C6 তার মানে 6:12:6, তাহলে এটাকে কমন নিলে কত হবে, 6 কমন চলে যাবে, তাহলে 1:2:1। ওকে, তাহলে গ্লুকোজের সিম্পলেস্ট রেশিও কি হবে বলো, CH2O। ওকে, তাহলে গ্লুকোজকে তুমি সিম্পলি রিপ্রেজেন্ট করলে কি বলতে পারবে বলো, CH2O। তাহলে CH2O কে আমরা কি বলবো, এম্পিরিক্যাল ফর্মুলা বা স্থূল সংকেত। ওকে, স্থূল সংকেত মানে কি, যে কোনো মলিকুলসের, যে কোনো যৌগের কম্পাউন্ডের যে আমরা তার সবচেয়ে সিম্পলি তাকে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারবো। ওকে, সবচেয়ে সিম্পলেস্ট কতগুলো পরমাণু অ্যাটম দিয়ে বা পরমাণু দিয়ে মলিকুলসটা তৈরি হবে, তাকে আমরা বলবো এম্পিরিক্যাল ফর্মুলা। ওকে, এটা আমাদের ক্যালকুলেট করে বের করতে হবে, তো আগে ডেফিনেশন হলো, দেন আমরা প্রবলেমস করব। তো এম্পিরিক্যাল ফর্মুলা কাকে বলছে, বলছে এম্পিরিক্যাল ফর্মুলা ইজ দ্য ফর্মুলা অফ এ কম্পাউন্ড হুইচ শোজ দ্যাট simplest whole number ratio between the atoms of the elements in the compound. ওকে, কোনো যৌগের যে মলিকুলার ফর্মুলা তাকে তুমি সিম্পলি কত মানে কিভাবে প্রকাশ করতে পারো, তাকেই বলা হয় এম্পিরিক্যাল ফর্মুলা বা স্থূল সংকেত। ওকে, যেমন গ্লুকোজ C6H12O6, তাকে তুমি রিপ্রেজেন্ট করতে তাহলে এর রেশিওটা নিয়ে নেবে, অ্যাটমের রেশিও নিয়ে নেবে 6:12:6, কমন নিয়ে নাও 1:2:1, তো সিম্পলেস্ট ফর্ম কি হবে বলো, CH2O। তাহলে CH2O এটাকে আমরা কি বলবো বলো, এম্পিরিক্যাল ফর্মুলা বা স্থূল সংকেত। তো স্থূল সংকেত কাকে বলবো, হচ্ছে কোনো যৌগের অণুতে উপস্থিত উপাদান মৌলগুলির পরমাণু সংখ্যাকে লঘিষ্ঠ পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করলে যে সরলতম সংকেত পাওয়া যায় তাকেই ওই যৌগের স্থূল সংকেত বলে। ওকে, তাহলে স্থূল সংকেত কাকে বলে বোঝা গেছে। যে কোনো মলিকুল, দেখো আমরা এক্সাম্পল নিয়েছি, এখানে কম্পাউন্ড নিয়েছি গ্লুকোজ, তার মলিকুলার ফর্মুলা C6H12O6, হোল নাম্বার নিয়ে নাও, তাহলে 6:12:6 আছে আমাদের, তাকে রেশিও করলে কত হবে, সিম্পলেস্ট রেশিও করলে কত হবে 1:2:1, তাহলে সিম্পলেস্ট রেশিও অফ এম্পিরিক্যাল ফর্মুলা কি হয়ে যাবে, CH2O। বেনজিনকে নাও C6H6, তাহলে 6:6, তাহলে এটাকে রেশিও করলে কত হবে 1:1, তাহলে বেনজিনের এম্পিরিক্যাল ফর্মুলা কি হবে বলো, CH। ওকে, তাহলে সবচেয়ে সিম্পলেস্ট রেশিও বা মানে আমাদের এম্পিরিক্যাল ফর্মুলা ক্যালকুলেট করা মানে কিভাবে করব, মলিকুলার ফর্মুলা যেটা, তাকে সিম্পলেস্ট ফর্মে আমরা কিভাবে লিখতে পারবো, কিভাবে প্রকাশ করতে পারবো, তাকেই আমরা বলবো এম্পিরিক্যাল ফর্মুলা। ওকে, এক্সাম্পল দেখো এখানে নিয়েছি আমরা গ্লুকোজ নিয়েছি, যার আণবিক সংকেত C6H12O6, পূর্ণ সংখ্যা রেশিও নিয়ে নাও 6:12:6, তাকে সিম্পলেস্ট করলে কত হবে বলো, 1:2:1, দ্যাট ইজ স্থূল সংকেত কত হবে বলো, বা স্থূল সংকেতের সরলতম অনুপাত কি হবে বলো, CH2O। বেনজিন নিয়েছি আমরা C6H6, দ্যাট ইজ 6:6 রয়েছে, তো 1:1, দ্যাট ইজ CH। ওকে, কিভাবে ক্যালকুলেট করতে হবে সেটা আমরা প্রবলেমস থেকে করব এখনই। ওকে, ফ্যাক্টটা বোঝা গেছে যে এম্পিরিক্যাল ফর্মুলা বলতে আমরা কি বুঝি, এম্পিরিক্যাল ফর্মুলা মানে যে কোনো মলিকুলসকে কতটা শর্টে তুমি রিপ্রেজেন্ট করতে পারবে, তাকেই বলা হবে এম্পিরিক্যাল ফর্মুলা। যদি তোমাকে বলতো চিনির এম্পিরিক্যাল ফর্মুলা কি হবে দেখো, বা কেন সুগার C12H22O11, ওকে, চিনি বা সুক্রোজ, এর এম্পিরিক্যাল ফর্মুলা কি করে বার করবো দেখো। তো দেখো এটাকে যদি আমরা রেশিও নিয়ে নিই, তাহলে 12:22:11, দেখো কোনো সিম্পলেস্ট রেশিও হবে, বলছে না, কোনো কিছু কমন যাবে না, কারণ 11 এর মধ্যে কোনোটার সাথে যাবে না, মানে 12 এর সাথে 11 কখনোই যাবে না, সিম্পলেস্ট রেশিও এর হবে না, তাই না। তার মানে চিনির এম্পিরিক্যাল ফর্মুলা এবং মলিকুলার ফর্মুলা কি হবে, সেম হবে, বোঝা গেছে। তাহলে
স্থূল সংকেত এবং আণবিক সংকেত কখন সমান হবে? যখন কিনা কোনো রেশিও নেওয়া যাবে না। ওকে, তাহলে আমাদের এখানে যে গ্লুকোজ চিনি রয়েছে তার এমফিরিক্যাল এবং মলিকুলার ফর্মুলা সেম হবে। যার মধ্যে রেশিও নেওয়া যাবে তার স্থূল সংকেত হবে বা এমফিরিক্যাল ফর্মুলা হবে, ক্যালকুলেট করা যাবে। তার যে না হয় তো এমফিরিক্যাল এবং মলিকুলার ফর্মুলা কি হবে? সেম হবে। বোঝা গেছে? ডেফিনেশন চাইলে লিখে দেবে এটা, যে কোনো যৌগের অণুতে উপস্থিত উপাদান যে মৌলগুলো থাকবে তার পরমাণু সংখ্যাকে লঘিষ্ঠ পূর্ণ সংখ্যা মানে সবচেয়ে সরলতম ভাবে প্রকাশ করলে যে সংকেত পাওয়া যাবে তাকেই বলা হবে স্থূল সংকেত। ওকে, আসবে আমাদের এখান থেকে প্রবলেমস, অঙ্ক করতে হবে, এমপিরিক্যাল ফর্মুলা ক্যালকুলেট করতে হবে। তো কিভাবে আমরা করব সেটা দেখো। তো ফার্স্ট প্রবলেম দেখো, এমপিরিক্যাল ফর্মুলা কিভাবে ক্যালকুলেট করতে হয় এটা পজ করে টুকে নেবে। এর প্রবলেমস খুব সোজা আছে, দেখে নাও। প্রবলেমস দেখো, এরকম প্রবলেমস বলে দেবে তোমাকে, পার্সেন্টেজ কম্পোজিশন বলে দেবে। ওকে, পার্সেন্টেজ কম্পোজিশন বলে দিয়ে বলবে এমপিরিক্যাল ফর্মুলা ক্যালকুলেট করতে হবে। বলছে, তো ফার্স্ট প্রবলেম বলছে ডিটারমাইন দ্য এমপিরিক্যাল ফর্মুলা অফ এ কম্পাউন্ড অফ সোডিয়াম, সালফার অ্যান্ড অক্সিজেন হ্যাভিং দ্য পার্সেন্টেজ কম্পোজিশন। সোডিয়াম বলেছে 29.11%, সালফার বলেছে 40.51% অ্যান্ড অক্সিজেন বলেছে 30.38%। ওকে, বলছে সোডিয়াম, সালফার ও অক্সিজেনের সমন্বয়ে গঠিত একটি যৌগের শতকরা সংযুতি সোডিয়াম এত, সালফার বলেছে, অক্সিজেন পার্সেন্টেজ বলে দিয়েছে, হলে যৌগটির স্থূল সংকেত নির্ণয় করো। তো সবচেয়ে সিম্পলেস্ট ওয়েতে কিভাবে রিপ্রেজেন্ট করা যায় সেটা আমরা দেখছি। ফার্স্ট আমাদের যেটা করতে হবে, দেখো বক্স বানিয়ে এটাকে আমরা সলভ করো, খুব ইজি মেথডে করো, একটা ভালো করে শেখো যে কোনোটা করতে পারবো। তো ফার্স্ট আমাদের লিখতে হবে এলিমেন্ট, বক্স বানিয়ে করবো আমরা একবারে, তাহলে সুবিধা হবে। ফার্স্ট লিখবো এলিমেন্ট, এলিমেন্ট বা মৌল। ওকে, এলিমেন্ট। সেকেন্ড আমাদের লিখতে হবে পার্সেন্ট কম্পোজিশন, পার্সেন্ট কম্পোজিশন বা শতকরা সংযুতি। শতকরা সংযুতি। সেকেন্ড, থার্ড বক্সে আমাদের লিখতে হবে অ্যাটমিক ওয়েট, অ্যাটমিক ওয়েট, অ্যাটমিক ওয়েট। ওকে, নেক্সট বক্সে আমাদের করতে হবে রিলেটিভ নাম্বার অফ অ্যাটমস, রিলেটিভ নাম্বার অফ অ্যাটমস। আর নেক্সট আমাদের লিখতে হবে সিম্পলেস্ট রেশিও, সিম্পলেস্ট রেশিও। ওকে, সিম্পলেস্ট রেশিও, অ্যাটমিক ওয়েট বা পারমাণবিক ওজন, পারমাণবিক ওজন। এখানে লিখতে হবে রিলেটিভ নাম্বার অফ অ্যাটমস, বা এটাকে লিখবে আপেক্ষিক পরমাণুর সংখ্যা, আপেক্ষিক, আপেক্ষিক পরমাণু সংখ্যা, আপেক্ষিক পরমাণু সংখ্যা। আর লাস্টে লিখতে হবে এই যে আপেক্ষিক পরমাণু সংখ্যা, সিম্পলেস্ট রেশিও মানে এভাবে লিখবো পরমাণু সংখ্যার, পরমাণু সংখ্যার পূর্ণ সংখ্যা সরল অনুপাত, পূর্ণ সংখ্যার সরল অনুপাত। ওকে, তো বক্স কমপ্লিট করে ফেলতে হবে। দেখো কি হয়, উপরের পোর্শনটা আমি কমপ্লিট করে দিচ্ছি। ওকে, এটা একদম প্রত্যেকটা অঙ্কতে এই কথাগুলো লিখতে হবে তোমাকে ফার্স্ট। ওকে, দেখো খুব সোজা মেথডে সলভ করে দেবো আমরা। ওকে, ফার্স্টে দেখো এলিমেন্ট বা মৌল। আচ্ছা বলো কোন কোন মৌল দিয়ে যৌগটা তৈরি হয়েছে?
বলেছে সোডিয়াম, সালফার আর অক্সিজেন। ওকে, তো মৌলগুলোর নাম লিখতে হবে। তো আমি একটা একটা করে করছি। তো ফার্স্টে মৌলের নাম লিখবো সোডিয়াম। সোডিয়াম। ওকে, সোডিয়ামের পার্সেন্টেজ কম্পোজিশন বা শতকরা সংযুতি কত বলে দিয়েছে দেখো। সোডিয়াম কত বলছে 29.11%। তাহলে পার্সেন্টেজ কম্পোজিশনে লিখে দেবো যা বলে দেবে তাই 29.11%। ওকে, খুব সোজা, দেখে দেখে দেখো সলভ হয়ে যাবে, যে কেউ করতে পারবে। সোডিয়াম এলিমেন্ট হচ্ছে বা মৌল হচ্ছে সোডিয়াম ফার্স্টে, তার পার্সেন্টেজ কম্পোজিশন 29.11%। অ্যাটমিক ওয়েট কত বলে সোডিয়ামের? অ্যাটমিক ওয়েট মানে কি, মানে যার পার্সেন্টেজ কম্পোজিশন লিখবে তার অ্যাটমিক ওয়েট লিখতে হবে। অ্যাটমিক ওয়েট কত? সোডিয়ামের 23 আমরা জানি। নেক্সট হচ্ছে রিলেটিভ, আচ্ছা এখানে পার্সেন্ট লেখা যাবে না, এখানে তো লিখেই দিয়েছি আমরা পার্সেন্ট কম্পোজিশন বা শতকরা সংখ্যা 29.11। আর অ্যাটমিক ওয়েট কত বলে 23। বলছে রিলেটিভ নাম্বার অফ অ্যাটমস বা আপেক্ষিক পরমাণু সংখ্যা কিভাবে ক্যালকুলেট করতে হয়, এটা মাথায় রাখবে যে পার্সেন্টেজ কম্পোজিশন বাই অ্যাটমিক ওয়েট। ওকে, শতকরা সংযুতি বাই পারমাণবিক ওজন করলে আমরা কি পেয়ে যাবো বলো? রিলেটিভ নাম্বার অফ অ্যাটমস পেয়ে যাবো। প্রত্যেকটার একই রুলস। ওকে, রুলস আমরা পিডিএফ এ দিয়ে দেবো, জাস্ট এখন বোঝো কিভাবে করতে হবে। রিলেটিভ নাম্বার অফ অ্যাটমস বা আপেক্ষিক পরমাণু সংখ্যা কিভাবে বার করা হয়? পার্সেন্টেজ কম্পোজিশন যা থাকবে তাকে অ্যাটমিক ওয়েট দিয়ে ডিভাইড করে দেবো। তো পার্সেন্টেজ কম্পোজিশন কত আছে বলে 29.11 বাই অ্যাটমিক ওয়েট কত বলে 23। এটাকে ক্যালকুলেট করে মানে 3 ঘর পর্যন্ত নিতে হবে, পয়েন্টের পরেও 3 ডিজিট নিতে হবে। তো এটাকে ডিভাইড করলে আসবে আমাদের 1.266 অ্যাপ্রক্সিমেটলি। ওকে, নেক্সট আমাদের সিম্পলেস্ট রেশিও কিভাবে ক্যালকুলেট করতে হবে দেখো। সিম্পলেস্ট রেশিও বা পরমাণু সংখ্যার পূর্ণ সংখ্যা সরল অনুপাত, এখানে যে আপেক্ষিক পরমাণু সংখ্যা বেরিয়েছে তার সিম্পলেস্ট রেশিও বার করতে হবে। ওকে, তো আগে আমরা রিলেটিভ নাম্বার অফ অ্যাটমস অব্দি করে নিই, দেন লাস্টেরটা করব। তো ফার্স্ট এটা হলো, সেকেন্ড কে আছে বলো সেকেন্ড অ্যাটম, এখান থেকে এটাকে আমরা কমপ্লিট করে দিই। ওকে, সেকেন্ড অ্যাটম কে আছে বলো? সেকেন্ড আছে আমাদের সালফার, এখানে লিখবো সালফার। সালফার, সালফারের পার্সেন্টেজ কম্পোজিশন কত বলেছে বলো? 40.51%। এটাকে লিখবো 40.51। ওকে, অ্যাটমিক ওয়েট কত বলো সালফারের? 32। ওকে, রিলেটিভ নাম্বার অফ অ্যাটমস কিভাবে বার করবো বলো? ডিভাইড করে দেবো। তাহলে 40.51 ডিভাইডেড বাই 32, দ্যাট ইজ, এটাকে ক্যালকুলেট করলে কত আসবে বলো? এটাকে ক্যালকুলেট করলে 1.266 আসবে অ্যাপ্রক্সিমেটলি। ওকে, চলো এটাও কমপ্লিট হয়ে গেছে। ওকে, নেক্সট আমাদের কি আছে বলো? নেক্সট অ্যাটম যতগুলো থাকবে একই ভাবে ক্যালকুলেট করে যাব আমরা। নেক্সট আমাদের আছে অক্সিজেন। অক্সিজেন, অক্সিজেন, অক্সিজেনের পার্সেন্টেজ কম্পোজিশন 30.38% বলেছে, তাই না? তাহলে 30.38। আর অক্সিজেনের অ্যাটমিক ওয়েট কত বলো? 16। ক্যালকুলেট করলে কি হবে বলো? তো ডিভাইড করে দেবো আমরা এখান থেকে। তাহলে কি করবো বলো? 30.38 ডিভাইড বাই 16। এটাকে ক্যালকুলেট করলে কত আসবে? ক্যালকুলেট করলে আসবে 1.898। 1.898। ওকে, দেখো আমরা সিম্পলেস্ট রিলেটিভ নাম্বার অফ অ্যাটমস বের করে আমরা কোশ্চেন পেপার দেখে এইটুকু হয়ে যাবে। মানে এই অঙ্ক করতে তোমাকে কিছু ভাবতে হবে না, দেখেই উত্তর চলে আসবে। তোমাকে পার্সেন্টেজ কম্পোজিশন বলে দেবে, বাকি যদি এই বক্সটা শুধু মাথায় রাখতে হবে কোথায় কি লিখতে হবে। ওকে, তো নেক্সট আমাদের যেটা করতে হবে যে সিম্পলেস্ট রেশিও বা পরমাণু সংখ্যার সরল অনুপাত বের করতে হবে। তার জন্য কি করতে হবে মাথায় রাখতে হবে যে রিলেটিভ নাম্বার অফ অ্যাটমস যেগুলো আসবে আমাদের, রিলেটিভ নাম্বারস অফ অ্যাটমস যেগুলো আসবে তার মধ্যে সিম্পলেস্ট কে আছে, সবচেয়ে ছোট কে আছে। দেখো এখানে 1.266, এখানে 1.266, এখানে 1.898, তাহলে সবচেয়ে ছোট কে? 1.266। তাহলে এই যেটা সবচেয়ে ছোট হবে এদের মধ্যে, রিলেটিভ নাম্বার অফ অ্যাটমস এর মধ্যে সবচেয়ে ছোট যে হবে সেটা দিয়ে প্রত্যেকটাকে ডিভাইড করে দেবো। সিম্পলেস্ট রেশিও বের করার নিয়ম বোঝা গেছে? একদম সিম্পলেস্ট রেশিও বের করা সিম্পল নিয়ম। ওকে, কি করতে হবে? এই যে রিলেটিভ নাম্বার অফ অ্যাটমস আসবে তাদের মধ্যে যে সবচেয়ে ছোট হবে সেটাতে সবকটাকে ডিভাইড করে দেবো। তো করে দেবো।
তাহলে ফার্স্ট এটা কি হলো 1.266 ডিভাইডেড বাই সবচেয়ে ছোট এটাই, তাহলে 1.266 হলো, করলে কত আসবে 1 আসবে। ওকে, নেক্সট দেখো এটাকে করবো আমরা, তো এটাকেও সেম করতে হবে 1.266 ডিভাইড কত দিয়ে করবো, যে সবচেয়ে ছোট কে সবচেয়ে ছোট 1.266 করলে এটা 1 আসবে। নেক্সট এটাকে করবো 1.898 এটাকে ডিভাইড কি দিয়ে করবো, সবচেয়ে ছোটকে 1.266। ওকে, তাহলে 1.26 এটাকে ডিভাইড করলে আসবে অ্যাপ্রক্সিমেটলি 1.5। ওকে, কি নিয়ম নিয়ম বোঝা গেছে, যে সিম্পলেস্ট রেশিও বা পরমাণু সংখ্যার যে সরল অনুপাত বের করব আমরা, সেটা কিভাবে করব, তাহলে রিলেটিভ নাম্বার অফ অ্যাটমসের যে ভ্যালুগুলো আসবে ক্যালকুলেট করার পর তার মধ্যে যে সিম্পলেস্ট হবে, তার মধ্যে যে সবচেয়ে ছোট হবে, সেটা দিয়ে প্রত্যেকটাকে ডিভাইড করে দেবো। তাহলে এর মধ্যে সবচেয়ে ছোট কে 1.266, তাহলে 1.266 দিয়ে কি করবো, প্রত্যেকটাকে ডিভাইড করে দিচ্ছি। দেখো তাহলে 1.266 দিয়ে ডিভাইড করে দিলে 1.5 এটা এসছে আমাদের। এবার আমাকে বলো সিম্পলেস্ট রেশিওর মধ্যে সব কটা কি হোল নাম্বার এসছে, পূর্ণ সংখ্যা এসছে না? 1.5 কি পূর্ণ সংখ্যা না, আমরা বের করছি পূর্ণ সংখ্যা সরল অনুপাত, তাহলে এখানে কি পূর্ণ সংখ্যা এসছে না? ভালো করে বোঝো, এই প্রবলেমসটা এই কারণে নেওয়া হয় যাতে কিনা পূর্ণ সংখ্যা না আসে। যদি এখানে 1 1 2 চলে আসছে তাহলে আর কিছু করার দরকার পড়তো না। ওকে, কিন্তু যেহেতু এখানে প্রত্যেকটা পূর্ণ সংখ্যায় আসেনি বা সিম্পলেস্ট রেশিওতে হোল নাম্বারে আসেনি, তো আমাকে এটাকে হোল নাম্বারে কনভার্ট করতে হবে। ওকে, নেক্সট কাজ কি করতে হবে, যদি এখানে সিম্পলেস্ট রেশিওতে সবকটা হোল নাম্বার বা পূর্ণ সংখ্যা চলে আসতো তাহলে আর কিছু করার দরকার পড়তো না। যেহেতু আসেনি তাহলে এমন একটা সংখ্যা দিয়ে একে মাল্টিপ্লাই করতে হবে বা এমন একটা সংখ্যা দিয়ে এই তিনটেকে গুণ করতে হবে যাতে কিনা কি হবে বলো, এদের প্রত্যেকটা হোল নাম্বার বা পূর্ণ সংখ্যায় চলে আসে। ওকে, তো দেখো যদি একে সবকটাতে হোল নাম্বার আনতে তাহলে এটাকে দেখবো আমরা, এগুলো তো চলে আসবে, যা দিয়ে গুণ করবো হোল নাম্বার আসবে, এটাকে করতে হবে। তাহলে 1.5 কে কোন সবচেয়ে ছোট কোন সংখ্যা দিয়ে মাল্টিপ্লাই করলে পূর্ণ সংখ্যা আসবে বলো, 2 দিয়ে করতে হবে। তাহলে 1.5 ইন্টু 2 মানে 3, পূর্ণ সংখ্যা চলে আসছে। তাহলে একে যদি আমাকে হোল নাম্বার নিতে হয় তাহলে ইন্টু সবচেয়ে সিম্পলেস্ট যাতে করলে হবে 2 দিয়ে, তো কত আসছে বলো 3। তাহলে এটাকে যা দিয়ে করবো প্রত্যেকটাকে সেটা দিয়ে করতে হবে, তাহলে 1 ইন্টু 2 করে দেবো, দ্যাট ইজ 2। 1 ইন্টু 2 করবো, ঠিক আছে 2। এটা আমাদের এক্সট্রা পার্ট, যখন কিনা হোল নাম্বারে আসবে না তখন আমাদের এই কাজটা করতে হবে। ওকে, তাহলে আমাকে বলো, ব্যাস আমাদের কাজ হয়ে গেছে, সিম্পলেস্ট রেশিও আমরা পেয়ে গেছি। তো আমাকে বলো, তো দেয়ারফর সিম্পলেস্ট রেশিও কি এসছে আমাদের, রেশিও অফ হোল নাম্বারস কি এসছে বলো, কার্বন কত দেখো 2:, এটা কত বলো সালফার 2:, অক্সিজেন কত বলো 3। ওকে, বা আমরা এখানে বলতে পারি পূর্ণ সংখ্যার সরল অনুপাত। ওকে, পূর্ণ সংখ্যা সরল অনুপাত কি এসছে বলো 2:3, দ্যাট ইজ 2 কি বলো, 2 এসছে আমাদের সোডিয়াম, এই 2 কি এসছে বলো সালফার, আর 3 কি এসছে বলো অক্সিজেন, তাই না? সিম্পলেস্ট রেশিও অফ হোল নাম্বার মানে আমাদের যে সোডিয়াম সালফার অক্সিজেনকে ক্যালকুলেট করেছি, করে এখান থেকে রেশিও কি এসছে 2:3, সবচেয়ে সিম্পলেস্ট রেশিও। তো দেয়ারফর এম্পিরিক্যাল ফর্মুলা কি হবে বলো, তাহলে Na2 যা থাকবে তাই Na2S2O3, বোঝা গেছে? আমাদের আনসার চলে এসছে। এম্পিরিক্যাল ফর্মুলা আমাদের কি আছে বলো, Na2S2O3, বা স্থূল সংকেত কি হবে, স্থূল সংকেত আমাদের আসবে Na2S2O3। যে কোনো মলিকুলসকে যে কোনো পার্সেন্টেজ কম্পোজিশন থেকে আমরা এম্পিরিক্যাল ফর্মুলা ক্যালকুলেট করতে পারবো। তোমাকে পার্সেন্টেজ কম্পোজিশন বলে দেবে, যদি পার্সেন্টেজ না বলে দেয় তো আমরা আগের যে ফার্স্ট পার্টে ভিডিও করেছি ওখান থেকে আমরা দেখে নিয়ে আমরা পার্সেন্টেজ কম্পোজিশন বের করে নেবো আমরা।
পার্সেন্টেজ কম্পোজিশন ক্যালকুলেটটা আমরা শিখেছি, তো পার্সেন্টেজ কম্পোজিশন ক্যালকুলেট করে আমরা এমপেরিক্যাল ফর্মুলা ক্যালকুলেট করি, ইন্টার রিলেটেড কিন্তু, হ্যাঁ। আগে পার্সেন্টেজ কম্পোজিশন ক্যালকুলেট করা আমাদের শিখতে হবে। ওকে, তাহলে আমাদের কি করতে হবে বোঝা গেল? আরেকবার বলে দিচ্ছি, দেখো তোমাকে যখন এরকম 3টে 4টে 5টা মলিকুলস অ্যাটমও বলে দিতে পারে, তো আমরা পরপর করে যাবো, কোনো সমস্যা নেই। নিয়ম কি বলো? এমপেরিক্যাল ফর্মুলা বের করার আমাদের যে বক্স করে করতে লিখে লিখে করলে অনেক বড় হয়ে যাবে, মাথায় রাখতে পারবে না। আমরা কিভাবে করে বলো? নর্মালি করব কি, প্রথমে লিখবো এলিমেন্ট বা মৌল, তারপর লিখবো পার্সেন্টেজ কম্পোজিশন শতকরা সংযুতি, নেক্সট লিখবো অ্যাটমিক ওয়েট বা পারমাণবিক ওজন, তারপরে আমরা করবো রিলেটিভ নাম্বার অফ অ্যাটমস বা আপেক্ষিক পরমাণু সংখ্যা, আর নেক্সট লিখবো সিম্পলেস্ট রেশিও বা পরমাণু সংখ্যার পূর্ণ সংখ্যা সরল অনুপাত। ওকে, বের করার নিয়ম কি? প্রথমে অ্যাটম সোডিয়াম, নেক্সট সালফার, দেন অক্সিজেন, 3টে অ্যাটম বলে দিয়েছে, তো 3টে আমরা পার্সেন্টেজ কম্পোজিশন লিখে দেবো, যা বলে দিয়েছে কোশ্চেন আমাদের লিখে দিয়েছি আমরা। নেক্সট অ্যাটমিক নাম্বার এই 3টে লিখে নেবো আমরা, সোডিয়াম 23, সালফার 32, অক্সিজেন 16। নেক্সট আমাদের কি করতে হবে? রিলেটিভ নাম্বার অফ অ্যাটমস বা আপেক্ষিক পরমাণু সংখ্যা বের করতে হবে। তো আপেক্ষিক পরমাণু সংখ্যা বের করার নিয়ম কি, বা রিলেটিভ নাম্বার অফ অ্যাটম বের করার ফর্মুলা কি? পার্সেন্টেজ কম্পোজিশন যা বলে দেবে সেটাকে আমরা অ্যাটমিক নাম্বার দিয়ে, অ্যাটমিক ওয়েট বা পারমাণবিক ওজন দিয়ে ভাগ করে দেবো, ডিভাইড করে দেবো। তো পার্সেন্টেজ কম্পোজিশন 29.11/23 ডিভাইড করে দিয়েছি। সালফারের ক্ষেত্রে বের করেছি, দেখো পার্সেন্টেজ কম্পোজিশন ডিভাইড বাই অ্যাটমিক ওয়েট। অক্সিজেনে বের করেছি পার্সেন্টেজ কম্পোজিশন বাই অ্যাটমিক ওয়েট করে আমরা কি পেয়েছি? একটা ভ্যালু পেয়েছি। পয়েন্টে পরে 3 ঘর অবধি নেবো আমরা, 3 ডিজিট অবধি নেবো পয়েন্টের পর। ওকে, নিয়ে নিয়েছি আমরা। নেক্সট আমাদের সিম্পলেস্ট রেশিও বা পূর্ণ সংখ্যা সরলানুপাত বের করতে হবে। তার জন্য আমাদের কি করতে হবে? রিলেটিভ নাম্বার অফ অ্যাটমসের যে ভ্যালুগুলো আসবে তার মধ্যে থেকে যতগুলো থাকুক তার মধ্যে সবচেয়ে যে ছোট হবে সেটা দিয়ে প্রত্যেককে ডিভাইড করে দেবো। তাহলে এই 3টের মধ্যে সবচেয়ে ছোট কে? 1.266, তাহলে 1.266 দিয়ে প্রত্যেকটাকে ডিভাইড করে দেবো। তাহলে এটাকে করেছি 1 এসছে, এটাকে 1.1 এসছে, এটাকে করলে 1.5 এসছে, অ্যাপ্রক্সিমেশন নিতে হবে। তাহলে এটা 1.5 এসছে। তো আমরা তো বের করছি পূর্ণ সংখ্যা সরলানুপাত, তো এটা কি পূর্ণ সংখ্যা সরলানুপাত এসছে? বলছে না, কারণ 1.5 কি হোল নাম্বার? না, পূর্ণ সংখ্যা নয়। তাহলে আমাকে কি করতে হবে? পূর্ণ সংখ্যা বা হোল নাম্বারে কনভার্ট করতে হবে। তো হোল নাম্বারে কনভার্ট, যদি এখানে হোল নাম্বার চলে আসতো তাহলে আর কিছু করতে হতো না। যখন হোল নাম্বার আসবে না তখন আমাদের কি করতে হবে? তাহলে যে ভ্যালুটা আসবে, যেটা হোল নাম্বার হবে না, সেটাকে এমন একটা ছোট বা ক্ষুদ্র সংখ্যা দিয়ে, স্মলেস্ট নাম্বার দিয়ে আমাকে মাল্টিপ্লাই করতে হবে যাতে কিনা ভ্যালু হোল নাম্বারে চলে আসে। ওকে, তাহলে এখানে কত এসছে? 1.5। তাহলে তাকে পূর্ণ সংখ্যাতে করতে গেলে কি করতে হবে? 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, সবচেয়ে সিম্পলেস্ট। এমন এমন ক্ষেত্রে 7, 8 দিয়ে মাল্টিপ্লাই করতে হতে পারে, 11 দিয়েও মাল্টিপ্লাই করতে হতে পারে। তো তোমাকে প্রথমে 2 থেকে শুরু করবে মাল্টিপ্লাই করা, করে দেখবে পূর্ণ সংখ্যা আসছে, তবে না আসে 3 দিয়ে করবে, 3 দিয়ে যদি না আসে 4 দিয়ে করতে হবে, এবার করে করে একটাতে গিয়ে আসবে। ওকে, তাহলে সবচেয়ে ছোট যে সংখ্যা দিয়ে মাল্টিপ্লাই করা হবে মাল্টিপ্লাই করে দিতে হবে, যেটা দিয়ে আমরা করলে পূর্ণ সংখ্যা আসবে। তাহলে 1.5কে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তো 3 আসছে। এই 2 দিয়ে প্রত্যেকটাকে মাল্টিপ্লাই করে দিতে হবে, নাহলে তো রেশিও চেঞ্জ হয়ে যাবে, তাই না? এটাকে যেহেতু 2 দিয়ে করেছি হোল নাম্বারে আনার জন্য, কিসের জন্য আমরা মাল্টিপ্লাই করেছি? হোল নাম্বার বা পূর্ণ সংখ্যাতে পরিণত করার জন্য। তাহলে 1.5কে 2 দিয়ে মাল্টিপ্লাই করেছি, দ্যাট ইজ 3। তো প্রত্যেকটাকে 2 দিয়ে করে দেবো, তাহলে 2 2। ওকে, তাহলে আমরা হোল নাম্বার রেশিও পেয়ে গেছি বা সিম্পলেস্ট রেশিও অফ হোল নাম্বার পেয়ে গেছি, 2:2:3। ওকে, তাহলে 2 কি? সোডিয়াম, 2 হচ্ছে সালফার, আর 3 হচ্ছে অক্সিজেন। পূর্ণ সংখ্যা সরলানুপাত আমরা পেয়ে গেছি। ওকে, পূর্ণ সংখ্যা সরলানুপাত পেয়ে গেছি, দ্যাট ইজ এমপেরিক্যাল ফর্মুলা কি হবে বলো? এটাকে জাস্ট বসিয়ে দেবো, Na2S2O3। ওকে, এটা হচ্ছে আমাদের এমপেরিক্যাল ফর্মুলা বা স্থূল সংকেত, Na2S2O3। ভীষণ ইম্পর্টেন্ট, কিন্তু এক্সামে আসবে, ভালো করে দেখে নিতে হবে যে কিভাবে ক্যালকুলেট করতে হয়। ঠিক আছে, নেক্সট দেখো আরেকটা করে দিচ্ছি আমরা প্রবলেম। নেক্সট প্রবলেম দেখো, determine the empirical formula of a compound of potassium, chlorine and oxygen having the percentage composition. potassium বলেছে 31.83%, chlorine বলেছে 28.98% and oxygen বলেছে 39.19%। ওকে, এই যে পটাশিয়াম, ক্লোরিন ও অক্সিজেনের সমন্বয়ে গঠিত একটি যৌগের শতকরা সংযুতি পটাশিয়াম এত পার্সেন্ট, ক্লোরিন 28.98%, অক্সিজেন 39.19% হলে
যৌগটির স্থূল সংকেত নির্ণয় করো। ওকে, সেই একই মেথড। ফার্স্টে লিখবো আমরা এলিমেন্ট, সেকেন্ড লিখবো পার্সেন্ট কম্পোজিশন, থার্ড লিখবো অ্যাটমিক ওয়েট, ফোর্থ লিখবো রিলেটিভ নাম্বার অফ অ্যাটমস, নেক্সট আমাদের সিম্পলেস্ট রেশিও। ওকে, তো ফার্স্ট আমরা এলিমেন্টগুলো লিখে নিচ্ছি আমরা। এলিমেন্ট কি আছে বলো ফার্স্টে? পটাশিয়াম। ওকে, ফার্স্টে আছে পটাশিয়াম, পটাশিয়াম। ওকে, পটাশিয়াম। নেক্সট কি আছে বলো? ক্লোরিন, ক্লোরিন। আর লাস্টলি কি আছে বলো? অক্সিজেন, অক্সিজেন। তো পার্সেন্টেজ মৌল লেখা হয়ে গেছে, এলিমেন্ট লেখা হয়ে গেছে পটাশিয়াম, ক্লোরিন আর অক্সিজেন। এদের পার্সেন্টেজ কম্পোজিশন বা শতকরা সংযুতি কত আছে বলো? পটাশিয়াম কত আছে? 31.83%। ক্লোরিন কত আছে আমাদের? 28.98%। আর অক্সিজেন আছে 39.19%। ওকে, নেক্সট আমাদের অ্যাটমিক ওয়েট লিখতে হবে। তো অ্যাটমিক ওয়েট বলো, পটাশিয়ামের অ্যাটমিক ওয়েট কত? 39, ক্লোরিন 35.5 আর অক্সিজেন 16। ওকে, নেক্সট আমাদের কি করতে হবে বলো? রিলেটিভ নাম্বার অফ অ্যাটমস বা আপেক্ষিক পরমাণু সংখ্যা বের করতে হবে। রুলস কি? পার্সেন্টেজ কম্পোজিশন বাই অ্যাটমিক ওয়েট। তাহলে 31.83 বাই 39। ওকে, ক্যালকুলেট করলে কত আসবে? ক্যালকুলেট করলে আসবে 0.81। ওকে, নেক্সট আমরা ক্লোরিনের করব। তো পার্সেন্টেজ কম্পোজিশন 28.98 ডিভাইডেড বাই অ্যাটমিক ওয়েট হচ্ছে 35.5। একে ক্যালকুলেট করলে আসবে 0.81। ক্যালকুলেটরে করবে। নেক্সট দেখো এটাকে করব, অক্সিজেন কত? 39.19 ডিভাইড বাই 16। ক্যালকুলেট করলে কত আসবে? 2.45। ওকে, আমরা কি পেয়ে গেছি বলো? রিলেটিভ নাম্বার অফ অ্যাটমস আমাদের ক্যালকুলেট হয়ে গেছে। রিলেটিভ নাম্বার অফ অ্যাটমস ক্যালকুলেট করার পর কি করতে হবে? আমাদের সিম্পলেস্ট রেশিও বের করতে হবে, বা পরমাণু সংখ্যার পূর্ণ সংখ্যা সরল অনুপাত বের করতে হবে। তো সিম্পলেস্ট রেশিও বের করার নিয়ম কি বলো? তাহলে রিলেটিভ নাম্বার অফ অ্যাটমস এর মধ্যে যে সবচেয়ে ছোট হবে সেটা দিয়ে বাকিগুলোকে ডিভাইড করে দেবো। ওকে, তাহলে 0.81 সবচেয়ে ছোট, তাহলে কি হবে বলো? এটা দিয়ে সব কটাকে ডিভাইড করবো। তাহলে 0.81 বাই 0.81 ইকুয়ালস টু 1 আসবে। নেক্সট পরেরটাকে করবো 0.81 বাই 0.81, দ্যাট ইজ 1 আসবে। নেক্সট 2.45 ডিভাইডেড বাই 0.81, এটাকে করলে কত আসবে বলো? অ্যাপ্রক্সিমেটলি 3 আসবে। ওকে, দেখো এখানে সবকটা হোল নাম্বারে চলে এসছে। যদি সব ভ্যালু হোল নাম্বারে চলে আসে তাহলে আমাদের আর কোনো সংখ্যা দিয়ে মাল্টিপ্লাই করার দরকার নেই। ওকে, তাহলে আমাকে বলো সিম্পলেস্ট হোল নাম্বার রেশিও কি এসছে? দেয়ারফর simplest ratio of whole numbers কত হচ্ছে বলো? 1:3, তাই না? আমাদের কি আছে? পূর্ণ সংখ্যার সরল অনুপাত। পূর্ণ সংখ্যার সরল অনুপাত কি এসছে বলো আমাদের? 1:3। তো দেয়ারফর এম্পেরিক্যাল ফর্মুলা কি হবে? এম্পেরিক্যাল ফর্মুলা কি হবে বলো? তাহলে 1টা কি বলো? পটাশিয়াম। এই 1টা কি বলো? ক্লোরিন। আর এই 3টা কি বলো? অক্সিজেন। তো স্ট্রাকচার কি হবে? এম্পেরিক্যাল ফর্মুলা কি হবে বলো? KClO3। বোঝা গেছে? স্থূল সংকেত কি হবে? স্থূল সংকেত। খুব সোজা প্রবলেম, বোঝা গেছে? যে কোনো অঙ্ক বেরিয়ে যাবে, যে কোনো প্রবলেমসের এম্পেরিক্যাল ফর্মুলা ক্যালকুলেট হয়ে যাবে। তাহলে এম্পেরিক্যাল ফর্মুলা কি বোঝা গেছে? এম্পেরিক্যাল ফর্মুলা মানে কোনো একটা কম্পাউন্ডের সবচেয়ে যে সিম্পলেস্ট ফর্ম,
তাই না? কোনো একটা মানে কম্পাউন্ডের তাকে যে তুমি সিম্পলেস্ট হোল নাম্বারে রিপ্রেজেন্ট করলে যে ভ্যালুটা পাওয়া যাবে তাকেই বলা হয় আমাদের এমফেরিক্যাল ফর্মুলা। আর এমফেরিক্যাল ফর্মুলা ক্যালকুলেট করার জন্য তোমাকে মেনলি তোমাকে পার্সেন্টেজ কম্পোজিশন বলে দেবে। ওকে, পার্সেন্টেজ কম্পোজিশন যখনই তোমাকে বলে দেবে তো তোমরা ইজিলি এই গ্রাফ মানে আমরা এই যে বক্স করে করবো আমরা, তাহলে আমাদের দেখবে একবারে উত্তর চলে আসবে। নাহলে আমাদের লিখে লিখে করতে গেলে অনেক সমস্যা হবে। তো এইভাবে আমরা বক্স বানিয়ে নেব, নিয়ে আমরা কি করবো বলো, ক্যালকুলেট করে নেব। যদি এখানে শুধু অনেক সময় প্রবলেম আসে যে এখানে যদি সিম্পলেস্ট রেশিওতে যদি আমাদের হোল নাম্বার না আসে তখন একটা ছোট একটা সংখ্যা মানে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে মাল্টিপ্লাই করে নিতে হয়, নিয়ে তোমাকে কিসে কনভার্ট করে নিতে হয় বলো, সিম্পলেস্ট রেশিওতে কনভার্ট করে নিতে হবে, মানে পূর্ণ হোল নাম্বারে কনভার্ট করতে হবে। তো যা দিয়ে মাল্টিপ্লাই করলে হোল নাম্বারে কনভার্ট হবে সেটা দিয়ে তোমাকে মাল্টিপ্লাই করে নিতে হবে। মাল্টিপ্লাই করার পর সিম্পলেস্ট রেশিও তুমি পেয়ে যাবে। সিম্পলেস্ট রেশিও পেয়ে যাওয়ার পর ফর্মুলা নর্মালি এমফিরিক্যাল ফর্মুলা লিখে দেবে, যা আসবে সেটাই তার এমফিরিক্যাল ফর্মুলা হবে। ক্লিয়ার আছে? ভীষণ ইম্পর্টেন্ট প্রবলেম, এক্সামে আসবে, করে নেবে। তাহলে এমফেরিক্যাল ফর্মুলা কি, কিভাবে ক্যালকুলেট করতে হয় বলে দিয়েছি আমরা। নেক্সট ভিডিও দেখাবো যে মলিকুলার ফর্মুলা কিভাবে ক্যালকুলেট করতে হয়, বা মলিকুলার ফর্মুলা কাকে বলে, বা এমফেরিক্যালের সাথে মলিকুলারের কি রিলেশন হবে। ওকে, ফার্স্ট আমাদের পার্সেন্টেজ কম্পোজিশন, সেকেন্ড আমাদের হচ্ছে এমফেরিক্যাল ফর্মুলা, থার্ড আমরা পড়বো মলিকুলার ফর্মুলা। ওকে, ভালো করে দেখে নেবে, পজ করে টুকে নেবে, বুঝতে অসুবিধা হলে দুবার দেখবে ভিডিও, বুঝে যাবে। ওকে।